কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গলে ভোট হচ্ছে না, আজকে তামিলনাড়ুর ভোট হচ্ছে। 5 তারিখ কেরলের ভোট হয়েছে, আসামের ভোট হয়েছে, পন্ডিচেরির ভোট হয়েছে। সাদা কাগজ দিন, আমি সই করে দিয়ে যাব। এইবার এই 5টা রাজ্যের কোথাও বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। তামিলনাড়ুতে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। কটা সিট পাবে? কেরলে একটা দুটো, খুব বেশি হলে তাও না, শূন্য হতে পারে। আসাম এবং পন্ডিচেরিতে বিজেপি সরকার ছিল, যারা ওই সরকার দেখেছে তারা অপেক্ষা করছিল ভোটের জন্য। আর পশ্চিমবঙ্গে আসছেন নরেন্দ্র মোদী, প্রতিদিন প্রায় 2বার 3বার 4বার করে মিটিংয়ে বক্তব্য রেখে যাচ্ছেন। বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে, পশ্চিমবঙ্গটাকে নাকি সোনায় মুড়িয়ে দেওয়া হবে, সব বেকারদের চাকরি দেওয়া হবে, মা বোনেদের ইজ্জত রক্ষা করা হবে। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা স্লোগান দিচ্ছে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, মোদি সবচেয়ে বড় লায়ার। সারা ভারতবর্ষের এই কথা বলতে লজ্জাবোধ করছে। আমার দেশের প্রধানমন্ত্রী তিনি, কিন্তু সারা ভারতবর্ষের সবচেয়ে বড় মিথ্যাবাদী ঠক প্রবঞ্চক মানুষটির নাম ওই নরেন্দ্র মোদী। আমি বলছি না। বিজেপির এমএলএ এমপি, তাদের নেতা এমপি সুব্রমণিয়াম স্বামী গত ডিসেম্বর মাসে পডকাস্টে বলেছিলেন, গত মার্চ মাসে পডকাস্টে বলেছেন, কোন ঠান্ডা ঘরে চুপি চুপি বলেননি, মাইকের সামনে দাঁড়িয়ে বলেছেন। সেই কথা রেকর্ড করা হয়েছে, সারা ভারতবর্ষ জুড়ে প্রচারিত হয়েছে। এখন পর্যন্ত বিজেপি সুব্রমণিয়াম স্বামীর বিরুদ্ধে কোনো কেস করেননি। সুব্রমণিয়াম স্বামী বলেছেন, অনেক বিজেপি মহিলা সাংসদকে তার মন্ত্রিত্ব পাওয়ার জন্য নরেন্দ্র মোদীর সাথে অনৈতিক শারীরিক সম্পর্কে লিপ্ত হতে হয়েছে। লজ্জাবোধ করছে কথাটা বলতে। আমার দেশের প্রধানমন্ত্রী তিনি, কিন্তু জেফ্রি এপস্টাইনের ফাইল যখন প্রকাশিত হলো, ওই মানুষটি যে বাচ্চা বাচ্চা মেয়েদের নিয়ে 7 বছর 8 বছর 9 বছর 10 বছর বাচ্চা বাচ্চা মেয়েদের নিয়ে একটা বিশাল বড় দ্বীপের মধ্যে ওই উপরে থাকা কয়েকজন মানুষের জন্য যৌন লালসা পরিতৃপ্ত করবার জন্য ওই বাচ্চা মেয়েদের তুলে দেন। ওই এপস্টাইন ফাইলের যার নাম আছেন, তার নাম নরেন্দ্র মোদী। তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। সাধু সেজে ঘুরে বেড়ালে সাধু হয় না, মুখে মিষ্টি কথা বললে সাধু হয় না। ভেতরে আছে কি? উনি এসে বলছেন পশ্চিমবঙ্গের সব বেকারদের চাকরি দিয়ে দেবে। মোদী সাহেব, আপনার হাতে তো রেল আছে, আপনার হাতে তো পোস্ট অফিস আছে, আপনার হাতে তো ব্যাংক আছে, আপনার হাতে তো সুরক্ষা দপ্তর আছে। এক রেলে যা শূন্য পদ আছে, সেই শূন্য পদে লোক নিয়ে করুন না, 10 লক্ষ বেকার যুবকের চাকরি হয়ে যাবে। আপনি বলছেন 7ম পে কমিশন দেবেন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হওয়ার 45 দিনের মধ্যে। ত্রিপুরাতে ক বছর হলো সরকার হয়ে আছে? আসামেতে কত ইলেকশন জিতে গিয়েছেন? গুজরাটে কত ইলেকশন জিতে গিয়েছেন? বিজেপির কর্মী সমর্থকদের এখানে দাঁড়িয়ে বলতে চাই, আসামে 7ম পে কমিশন চালু হয়েছে, ত্রিপুরায় হয়েছে, মোদীর নিজের রাজ্য গুজরাটে হয়েছে। মিথ্যেবাদী কোথাকার মিথ্যে কথা বলবার জন্য একটা মাইকের সামনে দাঁড়িয়ে কথা বলাই যথেষ্ট। তারপর আসলে আমাদের সারা ভারতবর্ষটাকে মোদী ছেড়ে দিতে চাইছেন 5টা শিল্পপতি গোষ্ঠীর হাতে। টাটা, বিড়লা, মিত্তাল, আম্বানি আর আদানি, এই 5ম ভদ্রলোকের নাম আজ থেকে 30 বছর আগেও আমি আপনি শুনিনি। এখানে যে বয়স্ক মানুষজন আছেন, কণিকা দিবসে আছেন, গৌতম আদানির নাম শুনেছিলেন 30 বছর আগে? আমরা যারা এই অঞ্চলের রাজনীতি করি, গৌতম আদানি 30 বছর আগে ছিলেন একটা মোটর গাড়ির গ্যারেজের মালিক। এখন সেই গৌতম আদানি সারা ভারতবর্ষের 8খানা এয়ারপোর্টের মালিক, 14খানা সমুদ্র বন্দরের মালিক। আপনার আমার পায়ের তলায় যে খনিজ সম্পদ আছে, তার 50% মালিক ওই গৌতম আদানি। আপনার মাথার উপর দিয়ে যায় ইলেকট্রিকের তার ঘুরে গিয়েছে, যত ইলেকট্রিক তৈরির কারখানা, সমস্ত কিছুর মালিক হয়ে যাচ্ছে আজকে গৌতম আদানি। আমার সমস্ত রাষ্ট্রায়ত্ত কারখানা, সমস্ত ব্যাংকের টাকা পয়সা সব চলে যাচ্ছে গৌতম আদানির পেছনে। মোদী সাহেব যখন মিত্র বলে ভাষণ দেন, ওই মিত্র আপনিও নন, আমিও নই, ওই মিত্র আসলে গৌতম আদানি। মোদী সাহেব অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়েছেন, সঙ্গে নিয়ে গিয়েছেন এসবিআই এর তৎকালীন চেয়ারপারসন অরুন্ধতী মুখার্জিকে। অরুন্ধতী মুখার্জিকে নিয়ে গিয়েছেন কেন? আদানি সাহেব অস্ট্রেলিয়ায় গিয়ে একটা খনি কিনবে এবং খনির জন্য 6000 কোটি টাকা তার লোন দরকার। আপনি আমি যদি একটা গাড়ির জন্য, একটা বাড়ির জন্য এসবিআইতে যাই, ওই ব্যাংকের ম্যানেজার জামাই আদর করে বসাবে, তারপর 25খানা কাগজ দেখতে চাইবে। 25খানা কাগজ দেখে যদি আপনি ইএমআই শোধ দিতে পারেন, তাহলে ইএমআই শোধ দেওয়ার মতো করে আপনাকে ব্যাংকের লোন দেবে। 3 মাস ব্যাংকের ইএমআই লোন দেবে, শোধ করবেন না, পেছনে বাউন্সার লেলিয়ে দেবে। আর মোদী সাহেব অস্ট্রেলিয়ায় বসে 6000 কোটি টাকা লোনের ব্যবস্থা করে দিলেন আদানি সাহেবকে, কারণ তিনি অস্ট্রেলিয়ায় খনি কিনবেন বলে। বলেছিলেন না 12 বছর আগে, আমি দেশের চৌকিদার, আমি দেশের চৌকিদার, দেশ থেকে সব কালো টাকাকে উদ্ধার করে নিয়ে আসবো, কোনো কালো টাকা বেরোতে দেব না।
আমি বক্তব্য দীর্ঘায়িত করব বলে সব লিস্ট বলছি না, 30 জনের নামের তালিকা এখানে বলে যেতে পারি। বিজয় মালিয়ার থেকে শুরু করে নীরব মোদী, ললিত মোদীর থেকে মেহুল চোকসি, 30,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা আপনার আমার জমানো ব্যাংকের পয়সা নিয়ে তারা দেশ থেকে দূরে পালিয়ে গেছেন। কি করছে বিজেপি? আজ থেকে 30 বছর আগেও পরদেশ বলে একটা সিনেমা হয়েছিল। আমরা তখন যারা ছাত্র আন্দোলন যুব আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, আমরা সেই সিনেমার গান গাইতাম। নায়ক দুহাত ছেড়ে গান গাইছেন, ইস ধরতি এক দুলহন দুলহন, ইস দুলহন কি বিন্দিয়া, ইয়ে মেরি ইন্ডিয়া, আই লাভ মাই ইন্ডিয়া। আজকে যে পৃথিবীকে একজন সুন্দরী বধূর সাথে কল্পনা করেছিলেন গীতিকার, যেই বধূর মাথার টিপ নাকি আমার দেশ ভারতবর্ষ, আজ সেই ভারতবর্ষের মাথার টিপ বানানোর ক্ষমতা নেই। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর 3300 প্রোডাক্ট অবাধ আমদানি নীতির আওতায় ফেলে বিদেশি বহুজাতিক কোম্পানির হাতে ছেড়ে দিয়েছেন। কি নেই সেখানে? মাথার টিপ থেকে পায়ের আলতা, সিঁদুর থেকে হাতের চুড়ি, সবই নাকি যোগাবে বিদেশি বহুজাতিক কোম্পানি। নেদারল্যান্ডস থেকে গোবর ঢুকেছে ভারতবর্ষে, ভারতবর্ষে গোবর কম পড়ে গেছে বলে। থাইল্যান্ডের চাল এসেছে, অস্ট্রেলিয়ার আপেল এসেছে, আমেরিকার মুরগির ট্যাং এসেছে। মা বোনেরা এখানে যান, পটেটো চিপসের প্যাকেট, লেজের প্যাকেট, মেড ইন সুইজারল্যান্ড। আমার মা বোনেরা পটেটো চিপস তৈরি করতে পারে না, ঝালমুড়ি তৈরি করতে পারবে না। সারা ভারতবর্ষটাকে তুমি ছেড়ে দিচ্ছ বড় বড় শিল্পপতিদের হাতে, আর ইসরায়েলে গিয়ে বলে আসছো ইসরায়েল আমার পিতৃভূমি, আর ট্রাম্পকে গিয়ে বলছো তুমি আমার বাবা, তুমি আমার মা, উঠতে বসলে উঠবো, বসতে বসলে বসবো। সেই নরেন্দ্র মোদী এসে পশ্চিমবঙ্গে সুশাসন জারি করবে। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়নি মানুষের? যে কারণে দেখবেন মানুষ আজকে লাল ঝান্ডার পাশে দাঁড়াচ্ছে। আমরা তো জানি প্রতিটি নির্বাচনের আগে এসে মোদী এবং অমিত শাহ এই নাটক করে কেন? 2016 সালের নির্বাচন মাত্র কয়েক হাজার ভোটের জন্য তৃণমূল কংগ্রেসের সরকারটা প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে কংগ্রেস সুজন চক্রবর্তী জিতেছিলেন, অন্যান্য জায়গায় মাত্র কয়েক হাজার ভোটে আমরা পরাজিত হলাম। ওই যে সিঁদুরে মেঘ দেখলে ডরায়, তৃণমূল কংগ্রেস ডর পেয়েছিল, ভয় পেয়েছিল। তৃণমূল কংগ্রেসটা তৈরি হতো না যদি আতুর ঘরে বাজপেয়ী এবং আদবানি না থাকতেন। এটা আমাদের কথা নয়, এটা বিজেপির লিডারদের কথা। টি ফর তোলাবাজ, এম ফর মাস্তান, সি ফর চোর। বেছে বেছে কংগ্রেসের সব তোলাবাজ মাস্তান চোরেদের নিয়ে একটা পার্টি তৈরি করা হয়েছিল 1998 সালে। কারণ কংগ্রেসকে দিয়ে হচ্ছে না, বামফ্রন্টকে যদি হটাতে হয় তাহলে বামপন্থী মুখোশধারী এমন একজনকে দরকার যে সামনে দাঁড়িয়ে মানুষকে বলবে আমি আসলে বামপন্থী, বামফ্রন্ট আসলে বামপন্থী নয়। ছেঁড়া শাড়ি, হাওয়াই চপ্পল পরে দিদিকে সামনে লেলিয়ে দেওয়া হলো, আর তারপর দিদি এসে বললেন বামফ্রন্ট নাকি সব চাষিদের কাছ থেকে জমি কেড়ে নিচ্ছে, তাই বামফ্রন্টকে সরিয়ে দাও। আমরা সেদিন দাঁড়িয়ে বলেছিলাম বিশ্বাস করুন কোন দোষ ত্রুটি থাকতে পারে বামফ্রন্ট সরকার চালানোর সময়, তা কিন্তু এই যে তৃণমূল কংগ্রেস যারা আজকে এই আন্দোলন করছে, জমি বাঁচাও আন্দোলন, তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় আসে তাহলে তারা মানুষের কাছ থেকে জমি কেড়ে নিয়ে জমি বেচো আন্দোলন তৈরি করবে। আজকে ঢিলছোড়া দূরত্বে ভাঙড়ে চলে যান, ডায়মন্ড হারবার চলে যান, সমস্ত জায়গায় জমি নিলাম করে বিক্রি করে দেওয়া হচ্ছে। আমার এখানকার গত 15 বছরে 5,000 পুকুর বোঝানো হয়েছে, বেআইনি কনস্ট্রাকশন করা হয়েছে, সব করেছে এই তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জি যে রাজ্যের মুখ্যমন্ত্রী, সে রাজ্যে তো এটাই স্বাভাবিক। মমতা ব্যানার্জি 3টে ইন্ডিকেশন দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার পর, আপনাদের মনে আছে নিশ্চয়ই। প্রথম ইন্ডিকেশন, মে মাসে নির্বাচিত হলেন মুখ্যমন্ত্রী, তারপরেই তিনি ঢুকলেন ভবানীপুর থানায়। ভবানীপুর থানায় যত গুন্ডা বদমাইশদের ধরে রাখা হয়েছিল, তিনি মুখ্যমন্ত্রী হয়ে নিজে গিয়ে ওই জেল হাজত থেকে টেনে হিচড়ে গুন্ডা বদমাইশগুলিকে বের করলে বললেন এরা সব তৃণমূল কংগ্রেস করে, পুলিশ তুমি তৃণমূল কংগ্রেস কর্মীদের ধরবে না। আমি জানি না এখানে সাদা পোশাকের কোনো পুলিশ দাদা দাঁড়িয়ে আমাদের সমাবেশ শুনছেন কিনা। দোষটা তাদের নয়, সাদা পোশাকের পুলিশ, খাকি পোশাকের পুলিশ, দোষটা তাদের নয়। কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ মানে তারা থানার মধ্যে বসে তৃণমূলের তোলাবাজি করবে, রাস্তায় দাঁড়িয়ে তৃণমূলের তোলাবাজি করবে, আর কাঠপুটুল হয়ে দাঁড়িয়ে থাকবে, অন্য কোনো কিছু তারা করতে পারবে না। এমনকি কলকাতা শহরের তিনি যদি মহানাগরিক হন আর তিনি পুলিশের সর্বোচ্চ কর্তাময় ব্যক্তি হন, তাও তাকে খালি পায়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে গিয়ে এবং তার বাড়িতে গিয়ে প্রসাদ বিতরণ করতে হবে, এটাই পুলিশের কাজ। দ্বিতীয় ইন্ডিকেশন তিনি দিয়েছিলেন, রায়গঞ্জে বাচ্চা বাচ্চা কতগুলি মেয়ে ধর্ষিতা হলো, ধর্ষণ করলো কারা? তৃণমূলের গুন্ডা বাহিনী। নবান্নে দাঁড়িয়ে তিনি বললেন ওইসব ছোট ছোট ছেলেদের কাজ, ওই বাচ্চা ছেলেরা ভুল করে ফেলেছে, ওদেরকে ছেড়ে দিতে হবে। তারপর নবান্নে দাঁড়িয়ে তিনি বলেছিলেন নাবালিকা যদি হোস কচি দেহ তোর দাম বাঁধিলাম 30,000-এ, সাবালিকা হলে পরে দাম কমে, তাও তুই পেয়ে যাবি 20,000 মাংস বাজারে। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী
মহিলা মুখ্যমন্ত্রী নবান্নে বসে মহিলাদের দাম ঠিক করে দিচ্ছে। মহিলারা যদি নাবালিকা হন, বাচ্চা বাচ্চা মেয়েদের কেউ যদি রেপ করে, তাহলে বাচ্চা মেয়েদের জন্য 30,000 টাকা তৃণমূল কংগ্রেস থেকে পেয়ে যাবেন। আর সাবালিকা হলে, বিবাহিতা হলে মাংস বাজারে দাম কমে, আপনাদের জন্য 20,000 টাকা বরাদ্দ আছে। আমাদের রাজ্যে কামদুনি হবে না, আমাদের রাজ্যে মধ্যমগ্রাম হবে না, আমাদের রাজ্যে পার্ক স্ট্রিট হবে না, আমাদের রাজ্যে অভয়া হবে না, আমাদের রাজ্যে কসবার মতো একটা কলেজ, যে কলেজে একটা বাচ্চা মেয়েকে নিয়ে ক্লাসের মধ্যে ধর্ষণ করে তৃণমূলের দুষ্কৃতীরা, সেটা হবে না। তৃণমূলের দুষ্কৃতীদের জন্য সব জায়গা খুলে দিয়েছে মমতা ব্যানার্জি। আর 3 নম্বর ইন্ডিকেশন দিয়েছিলেন, তার এক নেত্রী দোলা সেন মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, খাও খাও খাও, লুট করো লুট করো, কিন্তু 75% টাকা তুমি কালীঘাটে দিয়ে এসো, 25% টাকা পকেটে ভরো, তাহলেই সবকিছু মাপ। তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো, আমার সাথে চলুন তো কালীঘাটে। আজকে কালীঘাটটা পরিণত হয়েছে ব্যানার্জি ঘাটে। মমতা ব্যানার্জি ভাইদের নাম বলে যাচ্ছি, হিম্মত থাকলে চ্যালেঞ্জ জানাবেন, বুকে গুলি করবেন। বাবুন ব্যানার্জি, কার্তিক ব্যানার্জি, গণেশ ব্যানার্জি, অমিত ব্যানার্জি, এক একজন ভাই হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। তৃণমূল খায় না এমন কি আছে বলুন তো? তৃণমূল কয়লা খায়, তৃণমূল গরু পাচারে টাকা খায়, তৃণমূল বালি খায়, তৃণমূল মা বোনের ইজ্জত খায়, তৃণমূল সোনা খায়, তৃণমূল কাঠ খায়, তৃণমূল পরিবেশ খায়। আর পুরুলিয়ায় গিয়ে দেখেছি আমি, পার্টি পুরুলিয়ার দায়িত্ব দেওয়ার পর বিশাল বিশাল পাহাড় তা পর্যন্ত খেয়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেস। হাত কাটা নিল, কান কাটা ভুলো, আলমারি খোকন পেটোয়া মদনের দল, চোখ দুটো লাল, পা বেসামাল করে রাস্তাঘাটে ঘুরে বেড়াবে। একটা নেতে যেমন তেমন, দুটা নেতে সুখে, তিনটা নেতে মৌত হয়ে পাড়ায় এসে ঢুকে। আপনি কাকদ্বীপ থেকে কলকাতা, তারপরে চলে যান কুচবিহার পর্যন্ত, রাস্তায় একটা রিক্সা বের করতে যাবেন, রাস্তায় একটা দোকান দিতে যাবেন, বাড়িতে একটা ইট গাঁথতে যাবেন, ঠিক তৃণমূল কংগ্রেসের ওই হাত কাটা নিল, কান কাটা ভুলো ঘুরে হাজির, নজরানা 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 দিতে হবে। এই পশ্চিমবঙ্গ আমরা চেয়েছিলাম নাকি? আমাদের মেয়েরা আজকে এখানে দাঁড়িয়ে আছে, ইউনিভার্সিটিতে পড়ে, আজ থেকে 2 বছর 3 বছর পরে আমি জানি না তার মুখ দেখতে পারবো কিনা। হয়তো হাওড়া স্টেশনে গিয়ে, হয়তো কোনো এয়ারপোর্টে গিয়ে টাটা বাই বাই করে আসতে হবে। মা তুই ফিরবি কবে? 2 মাস পরে, 3 মাস পরে, 6 মাস পরে। আমি যদি অসুস্থ হই, দেখবার জন্য ছুটে আসতে পারবি তো? সারা পশ্চিমবঙ্গ থেকে 1,25,00,000 মানুষ পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গিয়েছে বাইরে। কি দোষ করেছিল তারা? বলছে বামফ্রন্ট নাকি পশ্চিমবঙ্গটাকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছে। বিশ্বাস করুন, বামফ্রন্টের প্রথম মুখ্যমন্ত্রী জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন, মা বাবার হাত ধরে যখন কলকাতার রাস্তায় ঘুরতাম, কলকাতার রাস্তায় দেওয়াল লিখন দেখেছিলাম, আলোর পথ দেখালেন যিশু, অন্ধকারের পথ দেখালেন জ্যোতি বসু। মিছিলে হাঁটছেন প্রিয়রঞ্জন, হাতে ঝুলছে বড় লণ্ঠন। প্রিয়রঞ্জন হাঁটছেন আর লণ্ঠন ঝুলাচ্ছেন। প্রিয়রঞ্জন দাসমুন্সী, সুব্রত মুখার্জি, সৌগত রায়, গনি খান চৌধুরী, কংগ্রেসের বাঘা বাঘা লিডারদের গলায় সেই স্লোগান ছিল, জ্যোতি এলো জ্যোতি গেল, পশ্চিমবঙ্গটা নাকি অন্ধকারে ডুবে গেছে, লোডশেডিং এর রাজত্ব পশ্চিমবঙ্গে। জ্যোতি বসু বলেছিলেন, একটু সবুর করো ভাই, সবুরে মেওয়া ফলে ভালো। তারপর বছর ঘুরতে না ঘুরতেই বক্রেশ্বর, বাঙালি বাচ্চার রক্তের তেজ, তারপর মেজিয়া, তারপর সাগরদিঘি, তারপর ব্যান্ডেল, সাঁওতালডি, কোলাঘাট, একের পর এক নতুন নতুন ইউনিট। তৃণমূল কংগ্রেসের কর্মী বাহিনীকে বলবো, গ্যারেজ মোলায় দাঁড়িয়ে এখানে বড় বড় লিস্ট দেয় না। বামফ্রন্টের আমলে কত কারখানা বন্ধ হয়েছে, তৃণমূলের আমলে একটা 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 ইলেকট্রিক উৎপাদন কেন্দ্র স্থাপন হয়েছে। এখানে দাঁড়িয়ে নাম বলে জানতো, এখান থেকে চলে যাবেন ব্যারাকপুর পর্যন্ত, যত রাস্তা, যত ফ্লাইওভার, যত সরকারি স্কুল, যত সরকারি কলেজ, সব তৈরি হয়েছে বামফ্রন্টের সময়। বামফ্রন্টের সময় মন্ত্রিসভা যখন তারা বাজেট প্লেস করতেন, শিক্ষামন্ত্রী ভাষণে বলতেন, এই বছর এতগুলি নতুন স্কুল তৈরি হবে, এই বছর এতগুলি কলেজ তৈরি হবে। আর তৃণমূলের শিক্ষামন্ত্রী দাঁড়িয়ে বাজেটে বলেন, এই বছর আমাদের 8,800 স্কুল বন্ধ করিলাম। বামফ্রন্টের আমলে এসএসসি, সিএসসি, বামফ্রন্টের আমলে পিএসসি, একের পর এক চাকরি। আর তৃণমূলের আমলে সুপ্রিম কোর্ট লিস্ট বের করে 26,000 মানুষের চাকরি খেয়ে নেয়। সবাই ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। বিশ্বাস করুন, আমরা বিশ্বাস করি না, কিন্তু কিছু কিছু মানুষ তো ঘুষ দিয়েছিলেন। তাদের নাম জানালেন না কেন? তাদের নাম জানালে অন্তত বাদবাকি মানুষগুলি বেঁচে যেত। তাদের নাম জানাননি, আর এই মানুষগুলি ঘুষ দিয়েছিল বলেই পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর বান্ধবী খাটের তরফ থেকে 50 কোটি টাকা আর 11 কেজি সোনা বেরিয়েছে। কোথার থেকে আসে এই টাকা? যে কারণেই বলে যায়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে অরাজকতার রাজত্ব তৈরি করেছে তৃণমূল। আর এখন মা বোনেদের কাছে গিয়ে বলছেন, এপারে দেবাশিস কুমার আর এপাশে গ্যারেজ মলয়, যে তৃণমূল না থাকলে লক্ষ্মী ভান্ডার থাকবে না, কন্যাশ্রী থাকবে না। আরে ওভাবে ভয় দেখান নাকি? সরকারের কাজটা কি? জয়ললিতার নাম শুনেছেন তো? ক্যান্টিন আম্মা জয়ললিতার নাম শুনেছেন? যিনি সবার আগে এই ধরনের অনুদান প্রথা চালু করেছিল। টিআরএস এর নাম শুনেছেন? বিজু পট্টনায়কের ছেলে নবীন পট্টনায়কের নাম শুনেছিলেন তো?
তারা আপনার থেকে অনেক বেশি অনুদান, অনেক বেশি ভাতা নিজের রাজ্যের মানুষের জন্য চালু করেছিল। কিন্তু যখন মানুষ বুঝলো ওই অনুদান এবং ভাতা দেওয়ার নামে মানুষের হাতে কিছু টাকা পৌঁছে দিচ্ছেন আর কোটি কোটি টাকা দিয়ে নিজেদের সম্পত্তি লুট করছেন, তখন মানুষ সেই জয়ললিতা, নবীন পট্টনায়ক আর টিআরএস কে বিস্তৃতির আচ্ছা করে ফেলেছে। আজকে দাঁড়িয়ে এখানে বলে যাচ্ছি, রাসবিহারী কেন্দ্রের দেবাশিস কোনার হারবেই, যতই চেষ্টা করুন না কেন জিততে পারবে না। আর যাদবপুর কেন্দ্রে কে জিতবে, দেওয়াল লিখন হয়ে গিয়েছে, যতই চেষ্টা করুন ওই নাম আর দেওয়াল থেকে বাইরে বের করতে পারবেন না। আমরা কলোনি চত্বরের মানুষ, একথা বলতে আমাদের গলা কাঁপে না। মা বাবার কাছ থেকে শোনা গল্প, ঠাকুরদার ঠাকুমার কাছ থেকে শোনা গল্প, শিয়ালদা স্টেশনে ঢুকছে একের পর এক ট্রেন, ট্রেন থেকে নামছে নিরন্ন বুভুক্ষ কিছু মানুষ, তাদের মাথার ওপর ছাদ নেই, পায়ের তলায় জমি নেই, কোথায় যাবেন তার কোনো অন্য সংস্থান নেই। তারপর সেই মানুষগুলি শিয়ালদা স্টেশন থেকে ছুটতে শুরু করেছিলেন। ছুটতে 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 আমার যাদবপুর, আমার নেতাজি নগর, আমার রামগড়, আমার বিজয়গড়, আমার বাপুজি নগর, আমার আনন্দপল্লী, আমার নবনগর, একদিকে জমিদারের লেঠেল বাহিনী, অন্যদিকে কংগ্রেসের গুন্ডার বিরুদ্ধে লড়াই, এই লড়াই লড়ে আমার এখানকার কলোনি, তারপর তারপর স্কুল, তারপর কলেজ, তারপর রাস্তাঘাট। আজকে বলছেন যাদবপুরের রূপকার, যাদবপুরের রূপকারের তখন জন্ম হয়েছে নাকি? জানেন যাদবপুর মানে কি? যাদবপুর মানে বামপন্থী আন্দোলন, যাদবপুর মানে উদ্বাস্তু মানুষের আন্দোলন, যাদবপুর মানে শ্রমিকের আন্দোলন। আর এই আন্দোলন করতে করতে বামফ্রন্ট সরকার আসার পর আমি সেই জমিতে পাট্টা পেয়েছি। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য মাথা উঁচু করে বাস করবার মতো করে আমাকে পাট্টা দিয়েছে। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার, একদিকে ভূমি রাজস্ব মন্ত্রকের মন্ত্রীরা, তারা সার্বিকভাবে জোরদার জমিদারের কাছে জমি কেড়ে নিয়ে চাষিদের কাছে জমি তুলে দিয়েছে, পঞ্চায়েতি রাজ চালু করেছে। আর তারপর আমাদের সাধারণ মানুষ আমরা মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখেছিলাম যে পশ্চিমবঙ্গে, এখন সেই পশ্চিমবঙ্গকে আমরা ফিরে পেতে চাই, এটা আমাদের অধিকার। দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর হয় আত্মহত্যা করতে হয় আর নয়তো ঘুরে দাঁড়াতে হয়। যদি আত্মহত্যা করতে চান ওই গেরুয়া ঝান্ডা হাতে তুলে নিন, আর যদি ঘুরে দাঁড়াতে চান তাহলে লাল ঝান্ডাধারীরা আমরা আপনাদের সাথে আছি। মনে রাখবেন, সারা পৃথিবী জুড়ে কমিউনিস্ট নিধন যারা যজ্ঞ চালিয়েছিল, যারা বলেছিল কমিউনিস্টদের দূরবীনে খুঁজে পাওয়া যাবে না, রাইসটাকে আগুন ধরিয়ে হিটলার 5-6 বছর ধরে কমিউনিস্টদের নিধন করেছিল, সারা পৃথিবী থেকে কমিউনিস্টদের নাম নিশানা মুছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। শেষ জীবনে সেই হিটলারকে বাংকারে ঢুকে নিজের রিভলভার নিজের মাথার কাছে নিয়ে আত্মহত্যা করতে হয়েছিল। মুসলিনী সাহেবের নাম শুনেছেন তো? প্রকাশ্য দিবালোকে মানুষ সেই মুসলিনীকে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দিয়েছিল। মানুষ যদি একবার জাগে তাহলে তৃণমূলের হাবিলদার আর তৃণমূলের এইসব হাত কাটানো কান কাটা ভুলো কোথায় পালিয়ে যাবে তার কোনো পথ খুঁজে পাবে না। কোনো বিজেপি তোমাদের রক্ষা করতে পারবে না। তোমরা খেলা হবে বলেছ, খেলতে আমরা রাজি। ফুটবল খেলতে হলে ফুটবল খেলতে তোমরা নামো, ফুটবল নিয়ে নামো। আর ফুটবল খেলতে যদি হকি স্টিক দিয়ে নামো তাহলে ওই হকি স্টিককে কি করে সাহায্য করতে হয় আজকে করণদিঘির মানুষ দেখিয়ে দিয়েছে, আজকে রানীনগরের মানুষ দেখিয়ে দিয়েছে, আজকে জলঙ্গির মানুষ দেখিয়ে দিয়েছে, আজকে ডোমকলের মানুষ দেখিয়ে দিয়েছে। আগামী দিনে যাদবপুর, কালকে এখান দিয়ে মহামিছিল বেরোবে, মহামিছিলে লাল ঝান্ডা থাকবে, লাল আবির আমরা রাখবো না, লাল আবির রাখবো আমরা, লাল আবিরে রাগাবো আকাশ। আমার জন্মভূমি, 4 মে খেলবো হোলি, থাকবে পাশে তুমি। যাদবপুরে লাল আবির খেলা হবে 4 মে, সেই মিছিলে আপনাদের স্বাগত জানাই। আর যারা রাস্তার অনেক দূরে দাঁড়িয়ে ভাবছেন আমরা স্বপ্ন সন্ধানীর দল, তাদের উদ্দেশ্যে বলে যাই আমরা কিছু খ্যাপা, কিছু পাগল, এ কথা ঠিক, কিন্তু বিশ্বাস করুন আমি একা নই। You may say I am a dreamer, but I am not the only one. I hope someday you will join us. The world will be as one. ভাবছো তুমি আমার স্বপ্নের কারবার, জেনো তবু আমি একা নই। আর একদিন তুমিও আমাদের সাথে নামবে লড়াইয়ে দিন বদলাতে। সমাজটাকে আমরা হরিজেন্টালি ভাগ করি, আধা আধি ভাগ করি। ওপরে থাকে মুষ্টিমেয় মানুষ, ওই টাটা, বিল্লা, আদানি, আম্বানির দল, জমিদার চোদ্দারের দল, আর নিচের লক্ষ লক্ষ মানুষকে যারা ধর্মের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, জাতের ভিত্তিতে ভাগ করে দিচ্ছে, তাদের মুক্তর জবাব দিয়ে একদিন না একদিন এই লক্ষ লক্ষ মানুষ আমরা একজোট হবই। আজকে সিপিআইএম এর সাথে সিপিআইএম এর লিবারেশনের কর্মীরা আমরা এক মঞ্চে আছি। এই প্রথম পশ্চিমবঙ্গ এই ইকুয়েশন দেখছে, আগামী দিনে আরো দেখবেন বামপন্থী কর্মীরা আমরা একজোট হয়ে রাস্তায় থাকবো। পৃথিবীর ইতিহাসের বদল আমরা ঘটাবই। আর সেই বদল ঘটানোর আগে আগামী বিধানসভা নির্বাচনে যাদবপুর থেকে, রাসবিহারী থেকে, বেহালা পশ্চিম থেকে, টালিগঞ্জ থেকে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করবার দায়িত্ব আপনাদের সকলের থাকলো। আসুন আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে এই যাদবপুরের ইজ্জতের কথা মাথায় রেখে 29 তারিখ ভোট দিন, মাথা উঁচু করে ভোট দিন। আর 4 মে লাল ঝান্ডার মিছিলে
লাল আবিরের মিছিলে আপনারা সবাই আমাদের সাথ দিন। নতুন পশ্চিমবঙ্গ গড়বার ডাক আমরা দিয়েছি। বামপন্থার পুনরুত্থান, বামপন্থাই বিকল্প, এ কথা মানুষের কাছে সোচ্চারে বলবার জন্য এতটুকু গলা আমাদের কাঁপে না। সেই গলা নিয়েই বলছি, আপনাদের সকলের সাথে চাই, আপনারা সবাই আমাদের সাথে থাকুন। ইনকিলাব জিন্দাবাদ।